আচ্ছা, আর দেখতে দেখতে আমাদের কিন্তু অনেকগুলা ক্লাস শেষ হয়ে গেছে। আজকে আমরা মোটামুটি আমাদের 65টা ক্লাস মনে হয় চলতেছে। তো এই ক্লাসগুলোর মধ্যে আমরা হচ্ছে কি কি শেষ করছি, এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট, অনেকগুলা টপিক দেখছি। এরপরে হচ্ছে যে বুটস্ট্র্যাপও দেখছি। এই যে জিনিসগুলো আছে, এগুলো দিয়ে আপনাদের হচ্ছে যে যে টাস্ক গুলো আমি দিছিলাম এগুলো সবাই কমপ্লিট করে ফেলেন। একটু আগেই যেগুলো বললাম, যারা পরে আসলেন একটু ভালো করে শুনে নেন। আচ্ছা, একটু আগে যে জিনিসটা বললাম আবার বলতেছি, যারা পরে আসছেন শোনেন নাই, আমাদের এই যে জিনিসগুলো আছে, টাস্ক গুলো আছে, এইগুলা যাদের প্রবলেম আছে তারা এগুলা এই কয়দিনের ভিতরে ক্লিয়ার কমপ্লিট করে নেন। যদি টাস্ক কমপ্লিট করতে না পারেন, রাতের 8টা বাজলেও কিন্তু এখানে শেষ করে দিয়ে যেতে হবে, ছুটি পাবেন না কেউ। তো এই যে টাস্ক গুলো দেবো, যদি যে কেউ যদি কমপ্লিট করতে পারেন 1 ঘন্টার ভিতরে, 1 ঘন্টা পরে ছুটি। আপনি যদি 20 মিনিটে করতে পারেন, 20 মিনিট পরে আপনার ছুটি, কোনো সমস্যা নেই। কিন্তু যারা করতে পারবেন না, যে কয়টা লাগে এই কয়টা এখানে বসে দেওয়া লাগবে, শেষ করে তারপর দিতে হবে। এখন আসেন সিএমএস। আমাদের যদি সিএস দেখি বা আপনাদের ওই যে কোর্স কারিকুলাম দেখেন, আপনারা ওখানে দেখেন আপনাদের এই এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট, বুটস্ট্র্যাপের সাথে সাথে একটা সিএমএস ও দেয়া আছে। এখন চলেন বুঝি আগে সিএমএস টা কি। তো আমরা একটু যারা, আচ্ছা, প্রথমে আছে সিএমএস কি, হোয়াট ইজ সিএমএস। আচ্ছা, সিএমএস এর ফুল ফর্ম হচ্ছে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। যদি কেউ জিজ্ঞেস করে সিএমএস কি, সিএমএস হচ্ছে কি কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। এটা এমন একটা সিস্টেম বা সফটওয়্যার বা টেকনিক যেটা বলেন, যেটার সাহায্যে আপনি কি করতে পারেন, ওয়েবসাইটের কন্টেন্ট গুলাকে কি আপনি ম্যানেজ করতে পারেন। এই একটা যদি ওয়েবসাইটে আসে, আমার কন্টেন্ট কোনগুলো আমরা বুঝি, যেমন এই একটা টেক্সট আছে, ইমেজ আছে, এই যে জিনিসগুলো দেখতেছি এগুলো হচ্ছে কি ওয়েবসাইটের কন্টেন্ট। এখন যদি আপনি সিএমএস ভালো করে বুঝতে পারেন, তাহলে এই যে ওয়েবসাইটে কন্টেন্ট গুলো আছে এগুলো আমরা কি সহজেই ম্যানেজ করতে পারবো। আচ্ছা, এখন যদি আসি সিএমএস, এই সিএমএস যদি লিস্ট আমরা দেখি যে আসলে সিএমএস গুলো কি কি আছে, শুধু সিএমএস তো বুঝলাম কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। এখন এই কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম এগুলো কত মানে কতগুলো আছে, কি কি ইউজ করে আমরা এই কন্টেন্ট গুলোকে ম্যানেজ করতে পারি। তো আমরা যদি গুগলে এসে একটু সার্চ দেই সিএমএস লিস্ট, আমি জাস্ট সার্চ দিলাম সিএমএস লিস্ট। এখন সিএমএস লিস্ট দিয়ে সার্চ দিলে দেখুন অনেকগুলো এই ধরনের কি কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম আছে। এগুলোর মধ্যে আছে কি ওয়ার্ডপ্রেস আছে, এরপর আছে কি এই যে একটা দেখেন জুমলা আছে, তারপর ডিপল আছে, এরপরে যদি দেখি এই যে ম্যাজেন্টো, তারপরে শপিফাই, এই ধরনের আরো অনেক হাজারো দেখেন কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম আছে। তো অনেকগুলো যেহেতু সিস্টেম আছে, তো এখন হচ্ছে যে আমরা কোনটা শিখবো। তো এখান থেকে আমরা দেখবো কি ওয়ার্ডপ্রেসটা। এখন ওয়ার্ডপ্রেসটা কেন দেখবো, ওয়ার্ডপ্রেসটা হচ্ছে বা বিশ্বের মধ্যে যতগুলো সিএমএস আছে সব থেকে বেশি ব্যবহৃত এবং পপুলার হচ্ছে কি ওয়ার্ডপ্রেস, যেটা অনেক সহজ, ইন্টারফেসটা অনেক সহজ, সহজেই আপনি কি একটা ওয়েবসাইট কন্টেন্ট গুলোকে ম্যানেজ করতে পারেন ওয়ার্ডপ্রেস দিয়ে। আচ্ছা, আমরা এখান থেকে সিএমএস যদি অনেকগুলো আছে এর ভিতরে আমরা শিখতেছি কোনটা, ওয়ার্ডপ্রেসটা। এখন ওয়ার্ডপ্রেস কেন শিখবো বললাম, ওয়ার্ডপ্রেস এর মার্কেট গুলো যদি আপনি দেখেন, ওয়ার্ডপ্রেস মার্কেট শেয়ার। আচ্ছা, আমরা যদি মার্কেট শেয়ারের দিকে একটু খেয়াল করি, দেখেন এখানে একটা আমাকে দিয়ে দিচ্ছে ওয়ার্ডপ্রেস কারেন্টলি হোল্ড এ 43%, 43%, হ্যাঁ, তো মানে যদি ধরি 40%, 44%। পৃথিবীর মধ্যে যতগুলো ওয়েবসাইট আছে তার মধ্যে দেখবেন যে 44% ওয়ার্ডপ্রেস আছে কি ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করা। তাহলে আপনি এটা দিয়ে ধারণা করে নিতে পারেন ওয়ার্ডপ্রেসটা কত পপুলার। পৃথিবীর মধ্যে যতগুলো ওয়েবসাইট আছে তার মধ্যে ওয়ার্ডপ্রেস এর মার্কেট শেয়ারটা দেখেন কত, অর্ধেকই কি ওয়ার্ডপ্রেস দিয়ে কভার করা। তো এটা খুবই পপুলার একটা কি সিএমএস।
আচ্ছা, তাহলে আমরা বুঝলাম কি ওয়ার্ডপ্রেস সিএমএস কি। সিএমএস হচ্ছে কি কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, যেটার সাহায্যে আমরা ওয়েবসাইটে কন্টেন্ট গুলোকে কি ম্যানেজ করতে পারি। এখন দেখলাম ওয়ার্ডপ্রেস কি। ওয়ার্ডপ্রেস একটা আছে কি এই সিএমএস। ওয়ার্ডপ্রেস হচ্ছে নাম, হ্যাঁ সিএমএস এর নাম হচ্ছে। সিএমএস তো বলতে অনেকগুলাকে বোঝায়, আর ওয়ার্ডপ্রেস হচ্ছে নির্দিষ্ট একটা সিএমএস যেটা সব থেকে বেশি পপুলার। তো আমরা এটা হচ্ছে দেখবো। এরপরে আসেন হোয়াট টাইপ অফ ওয়েবসাইট ইউ ক্যান ইউ ক্রিয়েট ইউজিং ওয়ার্ডপ্রেস। এখন এই প্রশ্নগুলোর উত্তরগুলো যদি আমরা বুঝতে পারি তাহলে আমাদের কাছে অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। চলেন এখন আসি যে এই যে ওয়ার্ডপ্রেস যদি আমি শিখি, তাহলে ওয়ার্ডপ্রেস শিখলে আমি কি কি ধরনের ওয়েবসাইট তৈরি করতে পারবো। আচ্ছা, ওয়ার্ডপ্রেস দিয়ে আমরা এমনি কোডিং করে বা যে কোডিং লিখে যে ওয়েবসাইট গুলো তৈরি করতে পারি, ওয়ার্ডপ্রেস দিয়েও আমি সেই ধরনের সব ধরনের ওয়েবসাইট তৈরি করতে পারবো। এখানে নির্দিষ্ট কোনো ইয়ে নাই যে আমি ওয়ার্ডপ্রেস দিয়ে শুধু এই ক্যাটাগরির ওয়েবসাইট তৈরি করতে পারবো। আপনি ওয়ার্ডপ্রেস দিয়েও যে কোনো ওয়েবসাইট খুব সহজেই তৈরি করতে পারবেন। এটা হতে পারে একটা পোর্টফোলিও ওয়েবসাইট, একটা হতে পারে কি ই কমার্স সাইট, বা আর কোনো প্রতিষ্ঠানের ওয়েবসাইট, যে কোনো ধরনের, অথবা ব্লগ ওয়েবসাইট, যে কোনো ওয়েবসাইটে হোক না কেন আপনি ওয়ার্ডপ্রেস দিয়ে সকল ওয়েবসাইট কি তৈরি করতে পারবো আমরা। আচ্ছা, এখন আসলে এই যে ওয়ার্ডপ্রেস আমরা বলতেছি, ওয়ার্ডপ্রেসটা আমি পাবো কোথায়? তো আমরা যদি গুগলে একটু সার্চ দিই ওয়ার্ডপ্রেস লিখে, তাহলে ওয়ার্ডপ্রেস লিখে যদি সার্চ দেন আপনি দুইটা ওয়েবসাইট কাছাকাছি পেয়ে যাবেন। একটা আছে কি ওয়ার্ডপ্রেস ডট অর্গানাইজেশন, আর একটা আছে কি ওয়ার্ডপ্রেস ডট কম। দুইটা ওয়েবসাইট আপনি এভাবে দেখতে পাবেন, ওয়ার্ডপ্রেস ডট কম আর একটা আছে কি ওয়ার্ডপ্রেস ডট অর্গানাইজেশন। এখন এখান থেকে কোনটা আমরা দেখবো? ওয়ার্ডপ্রেস, এই দুইটা জিনিস কাছাকাছি জিনিস, তাহলে এটার মধ্যে একটা পার্থক্য আছে। এই কারণে দেখেন দুইটা আলাদা আলাদা ওয়েবসাইট আছে। একটা আছে ওয়ার্ডপ্রেস ডট অর্গানাইজেশন আর একটা আছে কি ওয়ার্ডপ্রেস ডট কম। এই যে দুইটা ওয়েবসাইট আছে, তাহলে এখন আমরা একটু বুঝে আসি আসলে ওয়ার্ডপ্রেস তো দুইটাই, বাট আমরা কোনটা শিখবো, দুইটার মধ্যে পার্থক্যটা কি এটা একটু আমরা বুঝি। ওকে, তাহলে আমরা কোথায় ছিলাম? ডিফারেন্স। হ্যাঁ, ডিফারেন্স দুটো ওয়ার্ডপ্রেস ডট কম আর ওয়ার্ডপ্রেস ডট অর্গানাইজেশন। এই যে দুইটা জিনিস আমরা কাছাকাছি পাচ্ছি, দুইটাই ওয়ার্ডপ্রেস। তাহলে এই দুইটার মধ্যে বেসিক পার্থক্যটা কি? তো আমরা যদি ওয়েবসাইট দুইটাতে একটু ভিজিট করে আসি, এটা হচ্ছে আমার কি ওয়ার্ডপ্রেস ডট অর্গানাইজেশন, আর একটা পাচ্ছি আমরা ওয়ার্ডপ্রেস ডট কম। হ্যাঁ, এই দুইটার মধ্যে আমরা একটু পার্থক্য বুঝি, দুইটার মধ্যে কাছাকাছি জিনিস। একটা হচ্ছে ফ্রি ওয়ার্ডপ্রেস, যে এই যে ডট অর্গানাইজেশনটা আমরা পাচ্ছি, এটাকে ওরা কি বলতেছে? তো ওপেন সোর্স। হ্যাঁ, এটা হচ্ছে ওপেন সোর্স, এটা হচ্ছে একদম ফ্রি অফ কস্ট। তার মানে আপনি যদি ওয়ার্ডপ্রেস ডট অর্গানাইজেশনটা ইউজ করেন, এটা হচ্ছে আপনাদের জন্য কি একবারেই ফ্রি। এটা হচ্ছে ওপেন সোর্স, যে কেউ এটাকে ইউজ করতে পারে। এবার অন্যদিকে যদি ওয়ার্ডপ্রেস ডট কমে যায়, এখানে দুইটাই আছে, আপনার ফ্রি আছে এবং হচ্ছে কি পেইড আছে। তো আপনি যদি ওয়ার্ডপ্রেস ডট কম ইউজ করেন, এটা হচ্ছে কি সেলফ হোস্টিং। আপনি এটা ইউজ করলে এখানেই আপনার ওয়েবসাইটটাকে হোস্ট করে রাখতে পারবেন, সেটা ওয়ার্ডপ্রেস ডট কম এর মাধ্যমে। এদের এই যে ওয়ার্ডপ্রেস ডট কম আছে, এখানে দুইটা প্ল্যান আছে, একটা আছে ফ্রি প্ল্যান আর একটা আছে পেইড। আর ওয়ার্ডপ্রেস ডট অর্গানাইজেশন যেটা আছে, এটা একবারই টোটালি কি ফ্রি। মেইন পার্থক্য হচ্ছে এটা, ওয়ার্ডপ্রেস ডট অর্গানাইজেশন এটা হচ্ছে কি ওপেন সোর্স আর এটা হচ্ছে একবারই ফ্রি। আর ওয়ার্ডপ্রেস ডট কম এখানে ফ্রি আছে, বাট এর সাথে সাথে কি পেইডও আছে। আর পেইডটা নিলে কি হচ্ছে, আপনি এখানে এদের যে সার্ভার আছে এখানে আপনার ওয়েবসাইটটাকে হোস্ট করতে পারবেন। এদের যদি ফ্রি প্ল্যান গুলো আমরা দেখি, গেট স্টার্টে যাই, লগ ইন করতে বলতেছে। এখানে যদি আসি দেখেন পার্সোনাল, আপনি যদি একটা ইউজ করতে চান, এদের যদি হোস্টিংটা ইউজ করতে চান ডোমেইন এন্ড হোস্টিং, সেক্ষেত্রে আপনাকে পার মান্থ আপনাকে $60 পে করতে হবে। আর যদি প্রিমিয়াম প্যাকেজ নিতে চান সেক্ষেত্রে আপনাকে কি মান্থলি $8 করে পে করতে হয়। এবং বিজনেস ক্যাটাগরি যদি আপনি ডোমেইন হোস্টিং নিতে চান সেক্ষেত্রে আপনাকে মাসে $25 পে করতে হবে। এটা হচ্ছে একটু ফ্রি না, এগুলো হচ্ছে পে। আর যদি এদের ফ্রিটা ইউজ করেন, ফ্রিটা ইউজ করলে প্রবলেমটা কি হয়? ধরেন আমরা একটা ওয়েবসাইট তৈরি করলাম, সেটা হচ্ছে কি
ওকে, এখন যদি wordpage.organization আপনি যদি ফ্রি ইউজ করতে চান, সেক্ষেত্রে আপনাকে ওরা যদি আপনি যদি একটা ওয়েবসাইট তৈরি করেন, ধরুন আমরা একটা ওয়েবসাইট তৈরি করতে যাচ্ছি, নিউজ ওয়েবসাইট, নিউজ 24 বা নিউজ 24। আচ্ছা, আমি এখানে লিখলে ছোট হয়ে যাবে, আপনারা দেখতে পারবেন না, নিচে লিখতেছি। তাহলে আপনার একটা ওয়েবসাইট আছে নিউজ 24, আপনি এই নামের একটা কি ওয়েবসাইট তৈরি করতে যাচ্ছেন। তা আমরা যদি ওয়েবসাইট গুলোর নাম দেখি, সাধারণত কি রকম হয়, news24.com, এটা হচ্ছে কি প্রফেশনাল ওয়েবসাইট, এরকমই হয়, যেমন facebook.com, youtube.com, হ্যাঁ, news24.com, এই ধরনের ওয়েবসাইট গুলো এই ধরনের কি প্রফেশনালি এরকমই থাকে। এখন যদি ওয়ার্ডপ্রেসের আপনি যদি ফ্রিটা ইউজ করেন, ওদের wordpress.com এর ফ্রি ইউজ করেন, তাহলে ওরা একটা কাজ করবে, এই যে ডোমেনের সাথে আপনাকে এক্সট্রা একটা জিনিস দেবে, সেটা হচ্ছে কি নিউজ 24, ওদের হচ্ছে ওয়ার্ডপ্রেসটাকে অ্যাড করে দেবে। তাহলে এইরকম যদি একটা ডোমেন থাকে, তাহলে এটা কি আসলে কোনো প্রফেশনাল ওয়েবসাইট হবে? দেখা যাবে একটা ডোমেনের সাথে আপনি একটা ওয়েবসাইট তৈরি করছেন, ওটার সাথে কি ওয়ার্ডপ্রেস লেখা দেখাচ্ছে, ওয়ার্ডপ্রেস তারপরে আছে কি .com। এই যে আপনি যদি ফ্রি ইউজ করেন, তাহলে আপনার ইউআরএলটা হবে এরকম। এরকম আসলে কোনো ওয়েবসাইট সাধারণত এরকম কি থাকে না, ওয়েবসাইট গুলো প্রফেশনালি থাকে কি একবারে .com। আপনি যদি ওদের এই ওয়ার্ডপ্রেসটাকে বাদ দিতে চান, সেক্ষেত্রে আপনাকে হচ্ছে পেইড ভার্সন বলে নিতে হবে। কথাটা বোঝাতে পারছি? wordpress.com যদি আপনারা ইউজ করতে চান, আমরা এটা ইউজ করব না, বাট তারপরে বলে দিলাম দুইটার মধ্যে পার্থক্য হলো এতটুকু। আপনি wordpress.com যদি এখান থেকে যদি ইউজ করতে চান, সেক্ষেত্রে আপনার ওই ফ্রি যদি ইউজ করেন, আপনার ডোমেনটা হবে এরকম, আপনার ওয়েবসাইটের নাম এরপরে ওয়ার্ডপ্রেস লেখাটা থাকে। এখন যদি চান যে না, আমি এখান থেকে এটাকে বাদ দিয়ে শুধু এভাবে রাখবো news24.com, সেক্ষেত্রে এই কথাটাকে বাদ দিতে গেলে আপনাকে ওদের একটা প্যাকেজ কিনে নিতে হবে। এখন ওদের প্যাকেজ গুলা এই প্রাইস হচ্ছে এরকম। তো এই ধরনের এটা একটা। আরেকটা কমন পার্থক্য আছে দুইটার মধ্যে, আরেকটা পার্থক্য আছে wordpress.organization যদি আপনি ইউজ করেন, এক্ষেত্রে আপনার কোনো লিমিটেশন নাই। আর wordpress.com যদি আপনি কমার্শিয়ালটা ইউজ করেন, এদের ডোমেন হোস্টিং ইউজ করেন, সেক্ষেত্রে একটা লিমিটেশন আছে। লিমিটেশন বলতে কি, ওকে, এখান থেকে যদি আমরা দেখি একটু, এই যে লিস্টটা যদি আপনি আমরা খেয়াল করি, তাহলে এরা কি বলতেছে, হোস্ট প্ল্যাটফর্ম। হ্যাঁ, wordpress.com এটা একটা কি হোস্ট প্ল্যাটফর্ম, আমি একটু আগেই বললাম। এখানে ওদের নিজস্ব ডোমেন হোস্টিং এ আপনি কি হোস্ট করতে পারবেন যদি প্রিমিয়াম বা কিনেন। এরপরে আছে কি আরেকটা আছে লিমিটেড কাস্টমাইজেশন। এখন ইউ হ্যাভ লেস কন্ট্রোল ওভার থিম এন্ড প্লাগইন। আপনি যদি wordpress.com ইউজ করেন, এখানে আপনাকে লিমিট আছে, ওই যে থিম এবং হচ্ছে কি প্লাগইন ইউজ করার ক্ষেত্রে লিমিটেশন আছে। বাট আমরা যদি wordpress.organizationটা ইউজ করি, সেক্ষেত্রে এখানে কোনো লিমিটেশন নাই, আপনি যে কোনো থিম, যে কোনো প্লাগইন ইউজ করতে পারেন। এই দুইটা হচ্ছে মেজর পার্থক্য। এতটুকুই আমরা বুঝলাম যে দুইটার মধ্যে দুইটাই ওয়ার্ডপ্রেস, বাট দুইটার মধ্যে একটা কি বেসিক পার্থক্য আছে, এটা একটু মনে রাখবেন। আচ্ছা, নেক্সট কোশ্চেনে চলে যাবো আমরা। আচ্ছা, এখন একটা কোশ্চেন হতে পারে, হোয়াই শুড ইউ লার্ন ওয়ার্ডপ্রেস? আপনি কেন ওয়ার্ডপ্রেস শিখবেন? আমরা একটু আগে দেখলাম ওয়ার্ডপ্রেস এর মার্কেট শেয়ারটা কিন্তু অনেক বড়। ওয়ার্ডপ্রেস এর একটা, দেখেন আমাদের ওয়ার্ল্ডে যতগুলো ওয়েবসাইট আছে, তার প্রায় প্রায় 50% কাছাকাছি আমি বলি। তাহলে দেখেন 44% ওয়েবসাইট কিন্তু ওয়ার্ডপ্রেস দিয়ে করা। এখন যদি আপনি ওয়ার্ডপ্রেস ভালো করে শিখতে পারেন, এর ক্ষেত্রে আপনার জবের ক্ষেত্রেও দেখবেন যে ওয়ার্ডপ্রেস এর অনেক আপনি জবের ইয়ে পাবেন। সব থেকে সার্কুলার বেশি দেখবেন যে ওয়ার্ডপ্রেস এর। এরপরে আপনি যদি নিজের একটা ওয়েবসাইট নিজে তৈরি করতে চান, খুব সহজেই আপনি কি ওয়ার্ডপ্রেস দিয়ে আপনার নিজস্ব ওয়েবসাইট তৈরি করে আপনি বিজনেস করতে পারবেন। এরপরে যদি আপনি চান যে না ফ্রিল্যান্সিং করবো, সেক্ষেত্রে ওয়ার্ডপ্রেস এর কিন্তু হিউজ একটা চাহিদা আছে মার্কেট প্লেসে। তো এটা ওদের মার্কেট প্লেস শেয়ার দেখে আমরা সেটা বুঝতে পারতেছি। এই কারণে বলতেছি, ওয়ার্ডপ্রেসটা যারা কাজ করতে চান ভবিষ্যতে, ওয়ার্ডপ্রেস নিয়ে যদি ভালো শেখেন, তাহলে মোটামুটি একটা চাকরি বা নিজেও কাজ করার ক্ষেত্রে অনেক দূর এগিয়ে যাবেন আপনারা। ভালো মতন শিখতে পারি আমরা, তাহলে এখান থেকে আমরা একটা ভালো একটা জব বা যে কোনো কিছু তৈরি করে নিতে পারবো খুব সহজে। আচ্ছা, এরপরে আসেন হোয়াট ইজ ডোমেইন এন্ড হোস্টিং।
একটু আগে যে আমরা বললাম ডোমেন আর হোস্টিং, এখন আসি ডোমেন আর হোস্টিং কি। এই জিনিসগুলো আমরা অনেক আগেই আলোচনা করছি, সার্ভার কি, ডোমেন হোস্টিং কি। এখন আমাকে একটু বলেন আপনি। ওকে, তাহলে আসি আমরা একটু বুঝি ডোমেন কোনটা আর হোস্টিং কোনটাকে আমরা বলি, এটা একটু সবাই মাথায় ঢোকায় না। ডোমেন যদি বলি, সহজভাবে বলি নাম। ডোমেন হচ্ছে কি? নাম। ডোমেন হচ্ছে নাম, পরিচিতি। আর এরপরে ডোমেন এখানে যদি আসি, এই যে আমরা একটা ওয়েবসাইটে নাম বলতে পারেন, ওয়েবসাইটের নাম, ওয়েবসাইটে ইউআরএল বলতে পারেন, যেটাই বলেন এটাকে আমরা বলতেছি কি? ডোমেন। এই যে আমি এখানে দেখেন একটা শব্দ লিখছি, ওয়ার্ডপ্রেস ডট অর্গানাইজেশন। ওয়ার্ডপ্রেস ডট অর্গানাইজেশন, এই যে নামটা লিখছি, এখানে যখন আমি লিখতেছি সাথে সাথে কি একটা ওয়েবসাইট পাচ্ছি, এটাকে হচ্ছে কি বলা হচ্ছে ডোমেন। এটা একটা কি? ডোমেন। আবার যখন আরেকটা ওয়েবসাইটে যাবেন, এখানে আসেন এই যে সাইট গ্রুপ ডট অর্গানাইজেশন, তাহলে দেখেন প্রত্যেকটা এক একটা করে কি নাম। এই যে নামগুলো আমরা দেখতেছি, facebook.com একটা নাম, youtube.com একটা নাম। এই যে জিনিসগুলো দেখতেছি এগুলোকে বলা হয় কি? ডোমেন। এগুলো বলা হচ্ছে কি? ডোমেন। মনে থাকবে এটা। এই যে ইউআরএল বা নামগুলো আমরা বলতেছি এগুলোকে বলা হয় কি? ডোমেন। আচ্ছা, এখন আসেন হোস্টিং কি। আমরা এই যে ওয়েবসাইটে যখন এই যে ইউআরএল বলেন বা ওয়েবসাইটের ডোমেন বলেন, যখন একটা ডোমেন দিয়ে ইন্টার দেই, সাথে সাথে দেখেন কি আমরা কিছু কন্টেন্ট দেখতে পাই, তাই না? তাহলে এই যে যখন ইউআরএল আমি এড করতেছি, সাথে সাথে আমাকে একটা ওয়েবসাইটের কিছু কন্টেন্ট আমরা দেখতে পাচ্ছি। তাহলে এই যে কন্টেন্ট গুলো কোথা থেকে আসতেছে? আমাদের নিশ্চয়ই একটা এমন একটা জায়গায় রাখা আছে, ওখান থেকেই কি আমরা এটা দেখতে পাচ্ছি, তাই না? কোথাও না রাখা থাকলে তো আর দেখা যাইতো না। অবশ্যই একটা জায়গায় না একটা জায়গায় কি স্টোর করা আছে। আচ্ছা, এই যে স্টোর করে একটা জায়গায় মেমোরিতে রাখা আছে, একটা মেমোরিতে, সেই মেমোরিতে এই যে রাখা আছে, এটাকেই বলা হয়েছে কি? হোস্টিং। এখন এই মেমোরিটা কি রকম? আমরা এই যে লোকাল পিসিতে যে কাজগুলো করি, ওয়েবসাইট গুলো তৈরি করছিলাম এতদিন, তো এগুলো তো আমাদের কোথায় ছিল বলেন তো? আমাদের ড্রাইভে, হার্ড ডিস্কে, তাই না? হার্ড ডিস্ক বলেন, এসএসডি বলেন, এখানে ছিল। তাহলে এখানে আমাদের লোকাল যে কাজগুলো করতেছি, তাহলে এখানে কোথায় হোস্ট করা থাকতেছে? আমাদের ড্রাইভে। এখন এই যে হোস্টিং গুলো আমরা যে অনলাইনে যেগুলো দেখতে পারি, সেগুলো হচ্ছে এমন একটা হোস্টিং করা থাকে এমন একটা মেমোরিতে, যেটাকে বলা হয় কি? সার্ভার। কথাটা বুঝতে পারছি? এই যে আমরা একটা ওয়েবসাইটে গেলে কিছু কন্টেন্ট দেখতে পারি, বা কিছু ছবি দেখতে পারি, অডিও দেখতে পারি, ভিডিও দেখতে পারি। যেমন ইউটিউবে গেলে আপনি কি অনেকগুলো ভিডিও দেখতে পারেন। আবার যদি ফেসবুকে যান, একসাথে সবই দেখা যায়, কন্টেন্ট, ইমেজও দেখা যাচ্ছে, টেক্সটও দেখা যাচ্ছে, এবং কি ভিডিও দেখা যাচ্ছে, অডিও দেখা যাচ্ছে। এই যে জিনিসগুলো দেখতেছেন, এগুলো তো নিশ্চয়ই একটা জায়গা থেকে রাখা আছে, ওটার থেকে আপনি কি ইন্টারনেটের মাধ্যমে দেখতে পাচ্ছেন। এটাকেই বলা হয় কি? সার্ভার। এটা প্রথম ক্লাসের দিকে আমরা আলোচনা করছিলাম। সার্ভার কি? সার্ভার হচ্ছে একটা কি? কম্পিউটার। এটা সার্ভারও একটা কম্পিউটার। এটা হচ্ছে অনেক হাই পাওয়ারফুল কম্পিউটার, যেটা 24 ঘন্টায় কি? অন থাকে। যেটা 24 ঘন্টায় অন থাকে। আবার ওখানে একটা মেমোরি থাকে, প্রত্যেকটার জন্য হচ্ছে কি? মেমোরি থাকে এই সার্ভারের। আচ্ছা, এই সার্ভারের মধ্যে মেমোরি থাকে, ওখানেই আমরা কি এই যে কন্টেন্ট গুলা যেগুলো রাখি, ওয়েবসাইটের কন্টেন্ট গুলা থাকে, এখানে কি হোস্ট করা থাকে সার্ভারের। এবং এই সার্ভার গুলো অলওয়েজ 24 আওয়ার এগুলো কি থাকে? ইন্টারনেটের সাথে কানেক্ট থাকে। এই কারণে আমরা যে কোনো সময় একটা ইউআরএল লিখে যদি ইন্টার দেই, সাথে সাথে আমাকে কি কন্টেন্ট গুলো দিয়ে দেয়। তাহলে সার্ভার হচ্ছে কি? সার্ভার হচ্ছে এমন একটা কম্পিউটার বা মেমোরি যেটা কি অলওয়েজ অ্যাক্টিভ থাকে, 24 আওয়ার কি অ্যাক্টিভ থাকে, এবং ইন্টারনেটের সাথে কানেক্ট থাকে। আমরা ওটাকে কি অ্যাক্সেস করতে পারি ইন্টারনেটের সাহায্যে। আচ্ছা, ডোমেন, হোস্টিং, সার্ভার, এই তিনটে নিয়ে বুঝতে পারছি আমরা কোনটাকে কি বলতেছি। ডোমেন কোনটা? এটা হচ্ছে নাম। আর হোস্টিং আমরা কোনটাকে বলতেছি? আচ্ছা, এই যে কন্টেন্ট গুলো আমরা যেখানে রাখতেছি সেটাকে বলতেছি আমরা কি? হোস্টিং। ধরেন আমার মেমোরিতে এই যে একটা ফাইল, আমি এখানে দেখে দেখে কিছু কাজ করতেছি, এটাতে আমার একটা জায়গায় রাখা আছে, একটা ফোল্ডারে সেভ করা আছে। তার মানে কি আমি ওই ফোল্ডারে এটাকে কি হোস্ট করে রাখছি, এতটুকু। আচ্ছা, এই যে হোস্ট করে রাখি আমরা ওয়েবসাইটে, এখন এগুলো তো আমরা রাখতেছি কোথায়? লোকাল পিসিতে। এখন যদি আমি অনলাইনে রাখতে চাই, সেটাকে আমরা বলতেছি কি? সার্ভার। তো সার্ভার হচ্ছে কি? অনলাইনে একটা জায়গা যেখানে আপনি কি কন্টেন্ট গুলোকে রাখতে পারি আমরা, এবং এটা কি অলওয়েজ ইন্টারনেটের সাথে কানেক্ট থাকে। আচ্ছা, তাহলে এই কয়টা জিনিস আমরা বুঝতে পারছি না? সার্ভার।
এখন আসলে সার্ভার কি জিনিস? সার্ভার আমরা তো বুঝলাম যে এটা একটা কম্পিউটার যেটা এখানে কি মেমোরি থাকে, আর এটা কি অলওয়েজ ইন্টারনেটের সাথে কানেক্ট থাকে, বুঝলাম সার্ভার। এখন আসলে সার্ভার কয় প্রকার ও কি কি হয়? আমরা এটাই বললাম, দুই ধরনের, একটা আছে কি লাইভ সার্ভার, আর একটা আছে কি লোকাল সার্ভার। লাইভ সার্ভার আর একটা আছে কি লোকাল সার্ভার। এই যে আমরা ওয়েবসাইটে যেগুলো কাজ করতেছি এগুলো, এই যে লোকাল পিসিতে যেগুলো রাখতেছি এটাকে বলতেছি কি লোকাল। আরেকটা আছে লাইভ। লাইভ কোনটা? এই যে যেটা আমরা ইন্টারনেটের সাহায্যে অ্যাক্সেস করতে পারতেছি এটাকে বলা হয় কি লাইভ সার্ভার। এখন এই ডোমেন হোস্টিং যদি আপনি, আমরা একটা ওয়েবসাইটে যদি যাই নেমসি, নেমসি, এরপরে এই ধরনের অনেকগুলো ওয়েবসাইট আছে যারা হচ্ছে কি এই ধরনের ডোমেন এবং হোস্টিং আপনাদেরকে প্রোভাইড করে, কিন্তু আপনাদেরকে কি টাকা দিয়ে কিনতে হবে। তো এখানে যদি আসেন অনেকগুলো প্ল্যান পেয়ে যাবেন, হ্যাঁ, ডোমেন হোস্টিং আপনাকে আসেন। এখন আমরা যেটা বুঝলাম যে লাইভ, এই যে ডোমেন হোস্টিং যদি আমি নিতে যাই লাইভ ডোমেন হোস্টিং, সেক্ষেত্রে আমাদেরকে কি ডোমেন হোস্টিং কিনে নিতে হবে। আরেকটা হচ্ছে লোকাল সার্ভার। তাহলে লাইভ সার্ভার আমাকে নিতে গেলে আমাকে টাকা দিয়ে কিনতে হবে। এখন আরেকটা আছে লোকাল সার্ভার। এই দুইটা আছে সার্ভার, যেটাকে আছে কম্পিউটারকে আপনি কি সার্ভার হিসেবে তৈরি করে নেবেন। আপনার এই যে কম্পিউটার আছে, ডেস্কটপ আছে, এটাকে আপনি কি সার্ভার হিসেবে যদি তৈরি করে নেন সেটাকে বলা হচ্ছে কি লোকাল সার্ভার। এখন আসেন এই যে দুইটা সার্ভার আছে, লাইভ সার্ভার, লোকাল সার্ভার। এখন লোকাল সার্ভার আমাদের কেন তৈরি করা লাগবে? লোকাল সার্ভার আমাদের কেন তৈরি করা লাগবে? এখন যদি আসি এই যে সিএমএস আমরা শিখবো, যেটা ওয়ার্ড পেজ, একটু কথাটা মনোযোগ দিয়ে শোনেন। আমরা এখন সিএমএস শিখতেছি। সিএমএস কোনটা শিখবো? ওয়ার্ড পেজ। এখন ওয়ার্ড পেজ তৈরি হচ্ছে পিএইচপি ল্যাঙ্গুয়েজ। কি বললাম? যদি কেউ কোশ্চেন করে অ্যান্সারটা মনে রাখে। ওয়ার্ড পেজ যেটা আছে তৈরি করা হয়েছে কি দিয়ে? পিএইচপি ল্যাঙ্গুয়েজ, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি জাভাস্ক্রিপ্ট দেখছি। আর এই যে ওয়ার্ডপ্রেস আমরা দেখবো, ওয়ার্ডপ্রেস যে সিএমএসটা তৈরি করা এটা হচ্ছে পিএইচপি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে করা। আমরা অলরেডি জানি কি পিএইচপি ল্যাঙ্গুয়েজ বলতে জাভাস্ক্রিপ্ট ছাড়া, এইচটিএমএল সিএসএস ছাড়া আপনি ব্রাউজারে আউটপুট দেখতে পাবেন। কথাটা বুঝলেন? তাহলে আর বাকিগুলো হচ্ছে কি সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ, তার মানে ওটা সার্ভার ছাড়া রান করতে পারবেন না বা আউটপুট দেখতে পারবেন না। কি বললাম দেখেন, ওয়ার্ড পেজ হচ্ছে পিএইচপি দিয়ে তৈরি করা। আমরা জানি ব্রাউজার, আমরা যদি ব্রাউজারে এই যে ওয়েবসাইট আউটপুট দেখতে যাই তাহলে আমাদের ব্রাউজার বুঝতে পারে তিনটা ল্যাঙ্গুয়েজ, একটা হচ্ছে কি এইচটিএমএল, সিএসএস, আর হচ্ছে কি জাভাস্ক্রিপ্ট। এই তিনটা জিনিস বুঝতে পারে। এখন কিন্তু কথা হচ্ছে ওয়ার্ড পেজ তো তৈরি করা হচ্ছে কি পিএইচপি ল্যাঙ্গুয়েজ দিয়ে, তাহলে ব্রাউজার তো এটা বুঝবে না, আমরা আউটপুটও কি রানও করতে পারবো না, দেখতেও পারবো না। তাহলে এখন আমাদের কি করতে হবে? বাকি এই জাভাস্ক্রিপ্ট ছাড়া বাকিগুলো আছে কি সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ, যেগুলো শুধু কি সার্ভারেই রান করতে পারে। তাহলে এখন যদি আসি ওয়ার্ডপ্রেস যদি সার্ভার সাইড হয় তাহলে আমাকে একটা সার্ভার তৈরি করে নিতে হবে। সার্ভার ছাড়া আমি কি ওয়ার্ডপ্রেসকে রান করাতে পারবো না। তো এখন আমাদের সার্ভার যদি বলি, আমরা যদি লাইভ সার্ভার কিনতে যাই তাহলে আমাকে কি টাকা দিয়ে কিনতে হবে, বুঝলেন? ওয়ার্ডপ্রেস কি একটা সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ পিএইচপি দিয়ে তৈরি করা। এখন আমি ওয়ার্ডপ্রেসকে যদি আমাকে এখানে যদি আউটপুট দেখতে যাই আমার পিসিতে, সেক্ষেত্রে কিন্তু আমি দেখতে পারবো না, কারণ ওয়ার্ডপ্রেস পিএইচপি ল্যাঙ্গুয়েজ আপনি কি সার্ভার ছাড়া রান করাতে পারবেন না। এখন আমি যদি লাইভ সার্ভার কিনতে যাই আমাদেরকে কি এই ধরনের লাইভ সার্ভার ডোমেন হোস্টিং আমাকে কি টাকা দিয়ে কিনতে হবে। তাহলে উপায় কি? আমাদের শিখার উপায় কি? তাহলে টাকা খরচ করে আমরা শিখবো না। সহজ উপায় হচ্ছে আমাদের এই যে পিসিটা আছে, লোকাল যে কম্পিউটারটা আছে, এটাকে আমরা কি একটা সার্ভারে তৈরি করে নেব। লোকাল কম্পিউটারটাকে কি আমরা একটা সার্ভার তৈরি করে ফেলবো। এখন এই কম্পিউটারকে কিভাবে সার্ভার তৈরি করতে পারি? বিভিন্ন ধরনের অ্যাপস আছে যেগুলোর সাহায্যে, সফটওয়্যার আছে যেগুলোর সাহায্যে আপনি কি আপনার যে কম্পিউটার আছে, আমি যে কম্পিউটারটা ইউজ করতেছি এটাকে আমি কি একটা সার্ভার পিসিতে তৈরি করতে পারবো। ওকে, এখন এই যে লোকাল সার্ভার, এখন যদি সার্ভার আমার কম্পিউটারকে আমি সার্ভার তৈরি করতে যাই তাহলে আমাকে অনেক ধরনের কি সফটওয়্যার আছে। কি কি সফটওয়্যার আছে যদি আমরা দেখি। আচ্ছা, আচ্ছা আমি যদি এভাবে লিখি জ্যাম, জ্যাম অল্টারনেটিভ,
আমি যদি জ্যাম অল্টারনেটিভ লিখি, দেখেন এখানে আরো অনেকগুলো আমাকে নাম দিচ্ছে। আপনি যদি আপনার কম্পিউটারটাকে সার্ভার তৈরি করতে চান, সেক্ষেত্রে এই ধরনের কি অনেকগুলো সফটওয়্যার আছে, যেগুলো হচ্ছে কি, যেগুলোকে বলে কি ওয়েব, এটা কি দিছে, ওয়ার্ম সার্ভার আছে, তারপরে আছে কি ম্যাম্প আছে, এরপরে আছে কি জ্যাম আছে, তারপরে লোকাল, এই ধরনের অনেকগুলো সফটওয়্যার আছে। শুধু একটা না, এই ধরনের অনেকগুলো সফটওয়্যার আছে যেগুলোর সাহায্যে আপনি আপনার পিসি কে কি সার্ভারে রূপান্তর করতে পারবেন। তো এখান থেকে হচ্ছে আমরা একটা হচ্ছে যে কোনো একটা সফটওয়্যার ইউজ করে আমাদের পিসি কে কি আগে সার্ভারে রূপান্তর করব, দেন হচ্ছে কি ওয়ার্ডপ্রেসটাকে রান করব, কারণ সার্ভার ছাড়া ওয়ার্ডপ্রেসটাকে কি রান করা পসিবল না। মনে থাকবে এত কিছু যে বললাম আপনার। চলেন তাহলে এখান থেকে আসি লোকাল সার্ভার। তাহলে লাইভ সার্ভার আমরা যখন কিনবো, তখন যখন আমাদের কি লাইভ ওয়েবসাইট তৈরি করার প্রয়োজন হবে, তখন আমরা কি লাইভ সার্ভার কিনে নিয়ে ওই ধরনের ওয়েবসাইট তৈরি করবো। এখন আমরা হচ্ছে কি লোকাল একটা, আমাদের এই যে কম্পিউটার আছে, কম্পিউটারটাকে কি লোকাল একটা সার্ভার তৈরি করবো। এখানে সার্ভার তৈরি করার জন্য অনেকগুলো সফটওয়্যার আছে। লোকাল হোস্ট নামের একটা সফটওয়্যার আছে, এরপরে এই যে জ্যাম নামের একটা সফটওয়্যার আছে। তো জ্যাম নামের এই সফটওয়্যারটা এটা একটু সহজ, আমরা এটাকে ইনস্টল করে কি করে ফেলবো। তো সবাই আমরা একটু পিসিতে বসি, যার যার পিসিতে বসি, এই যে জ্যাম যে সফটওয়্যারটা আছে এটাকে ডাউনলোড করতে হবে। তো যান সবাই একটা করে পিসিতে বসি আমরা। এরপরে গুগলে গিয়ে আমরা সার্চ দেব জ্যাম। স্পেলিং হচ্ছে এক্স এ এম এম ডাবল পি, এক্স এ এম ডাবল পি, জ্যাম লিখে আমি হচ্ছে কি এন্টার দেব। আচ্ছা সবাই একটু দাদার পিসিতে বসে। এক্স এ এম ডাবল পি এই একটা সফটওয়্যার, যেটার সাহায্যে আমরা কি আমাদের কম্পিউটারটাকে একটা সার্ভার তৈরি করতে পারবো, লোকাল সার্ভার। তাহলে সার্চ দেওয়ার পরে দেখেন প্রথমে হচ্ছে এই ধরনের একটা ওয়েবসাইট আমরা পাবো প্রথমে। হ্যাঁ, তো এই ওয়েবসাইটের ভিতরে আমরা কি ক্লিক করে এই ওয়েবসাইটের ভিতরে যাবো। আচ্ছা এখানে আসার পরে যদি নিচে আসি, দেখেন ডাউনলোড শব্দটা লেখা আছে। প্রথম যে ওয়েবসাইটটা আছে এখানে যদি আসি, এখানে লেখে ডাউনলোড লেখা আছে। এটা হচ্ছে একবারে ফ্রি, এখানে কোনো ফ্রি, অনেক ফ্রি। তারপরে এখানে তিনটা অপশন আছে, একটা আছে উইন্ডোজ, একটা আছে কি লিনাক্স, আর একটা আছে ওএস। আচ্ছা এই যে উইন্ডোজ, লিনাক্স, ওএস, এগুলো আমরা কি বলতে পারবেন কেউ? ওকে, এই যে উইন্ডোজ, লিনাক্স, ওএস, এগুলো হচ্ছে কি অপারেটিং সিস্টেম, এগুলোকে বলা হয় কি অপারেটিং সিস্টেম। এই যে আমরা পিসিতে আমাদের যে পিসি গুলো আমরা চালাচ্ছি, এগুলো কোন অপারেটিং সিস্টেম চলতেছে? আপনাদের এই পিসি গুলো কোন অপারেটিং সিস্টেমে চলতেছে বলতে পারবেন? উইন্ডোজ। আর এই যে লিনাক্স, এই উইন্ডোজ এর মতনই এটা আরেকটা আছে কি অপারেটিং সিস্টেম, এটা দুইটার মধ্যে অনেক পার্থক্য আছে কিন্তু। এরপরে আরেকটা আছে ওএস, ওএসটা হচ্ছে কি ওই যে ম্যাক এর জন্য, যারা আছে ওই যে আপেল চালায় আর কি, হ্যাঁ তাদের জন্য। ওটা অনেক সবারই ওটা থাকে না, বইলা লাভ নাই। তো এটা হচ্ছে তাদের জন্য যারা আছে ওই যে আপেল চালায়। তাও আর কি পোকা খাওয়া আপেল, এক সাইডে দেখুন যে পোকা খাইছে ওই আপেল আর কি। হ্যাঁ? তো ওটার জন্য আছে কি ওএস, এই যে ওএস এক্স, এটাকে বলা হচ্ছে যে ওদের এটা হচ্ছে ম্যাকের জন্য আমরা যেগুলো ইউজ করি। আর লিনাক্সও একটা অপারেটিং সিস্টেম। আচ্ছা আমরা চালাচ্ছি কোনটা? উইন্ডোজ অপারেটিং সিস্টেম। তাহলে এখান থেকে আমরা ডাউনলোড করব উইন্ডোজের যে ভার্সনটা আছে এটাকে। তাহলে এখান থেকে উইন্ডোজে ক্লিক করে দেব। আচ্ছা ক্লিক করছেন? আচ্ছা ক্লিক করার পরে এই যে আমার যে ওয়েবসাইটটা, এখানে যদি আসি দেখবেন তো অটোমেটিক এটা ডাউনলোড শুরু হবে। হ্যাঁ, নির্দিষ্ট একটা সময় পরে দেখবেন তো এটা অটোমেটিক কি ডাউনলোড শুরু হয়ে গেছে। আচ্ছা জ্যাম সফটওয়্যার আমরা ডাউনলোড দিছি কিসের জন্য? আমাদের কম্পিউটারটাকে কি সার্ভার তৈরি করার জন্য, আমাদের কম্পিউটারটাকে কি একটা সার্ভারে তৈরি করার জন্য। তো এটা গেল সার্ভার তৈরি করার জন্য জ্যাম দিলাম, ওটাকে আমরা একটু পরে ইনস্টল করব পরে। আচ্ছা তাহলে এখন গেল এই সফটওয়্যারটা ইনস্টল করা আমরা শুধু সার্ভার তৈরি করার জন্য। এখন আসেন যদি আমরা ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করতে যাই, তাহলে আমাকে কি ওয়ার্ডপ্রেসটাও ডাউনলোড করতে হবে। ওয়ার্ডপ্রেসের কিছু ফাইল আছে, যে এই যে বললাম আমি ওয়ার্ডপ্রেস হচ্ছে কি পিএইচপি দিয়ে তৈরি করা। তাহলে ওয়ার্ডপ্রেস অবশ্যই ওখানে কিছু লেখা আছে, কিছু ফাইল আছে ওদের। তাহলে এই যে ফাইলগুলো আছে এগুলো আমাদেরকে কি নিতে হবে। এগুলো আমরা কোথায় পাবো? তাহলে ওয়ার্ডপ্রেস লিখে আমরা কি গুগলে একটা সার্চ দেই, ওয়ার্ডপ্রেস। সবাই আমার সাথে করে ফেলেন ওয়ার্ডপ্রেস। এখন আমরা একটু আগে বললাম wordpress.com, আর একটা হচ্ছে কি wordpress.organization। তাহলে এই দুইটার থেকে আমরা কোনটা ইউজ করব? wordpress.organization
অর্গানাইজেশন, কারণ হচ্ছে বেশিরভাগই ওয়েবসাইট আছে কি সবাই এটাই ইউজ করে। তো এটা যেহেতু ফ্রি, হ্যাঁ ওয়ার্ডপ্রেস লিখে আমরা সার্চ দেব, ওয়ার্ডপ্রেস লিখে সার্চ দিলে এই ওয়েবসাইটটা পেয়ে যাবো, wordpress.org। এই ওয়েবসাইটটা আমরা কি পেয়ে যাবো। এখানে আমরা যাবো সবাই। এই যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটের ভিতরে এটা এই লিংকের উপরে কি জাস্ট এটা ক্লিক করে দেব, এই লিংকের এই ওয়েবসাইটে যাব wordpress.org। ওকে, আসার পরে এরকম দেখাবে। এখান থেকে আমাদের কি ওয়ার্ডপ্রেসের যে ফাইলগুলো আছে এই ফাইলগুলো আমাদের কি ডাউনলোড করে নিতে হবে। এটা কোথায় পাবো? এখান থেকে দেখেন ডিসকভার, আচ্ছা সি ওয়ার্ডসিভ নিউ, আমার এখান থেকে যদি আসি উপরে, আচ্ছা এই দেখে দেখেন গেট ওয়ার্ডপ্রেস নামের একটা কি বাটন দেওয়া আছে ওয়েবসাইটের ভিতরে, লেখা আছে কি গেট ওয়ার্ডপ্রেস। তাহলে আমাদের ওয়ার্ডপ্রেসটা দরকার, এখানে আমরা কি ক্লিক করে দেব গেট ওয়ার্ডপ্রেস। সবাই করেন, আমার সাথে সাথে করেন, পরে আবার ভুলে যাবেন। তাহলে wordpress.org যেটা আছে এটাকে এখান থেকে আসার পরে এই ওয়েবসাইটে আসার পরে আমরা একটা অপশন পাবো গেট ওয়ার্ডপ্রেস। গেট ওয়ার্ডপ্রেস এই যে দেখেন একবারে কোন একটা বাটন আছে গেট ওয়ার্ডপ্রেস লেখা, এটাতে আমরা ক্লিক করে দেব। ওকে, এখানে যদি আমি ক্লিক করে দেওয়ার পরে দেখেন এখানে আছে কি ওয়ার্ডপ্রেসের অনেকগুলো দুইটা দেখাচ্ছে, ডাউনলোড এন্ড ইনস্টল ইট ইয়োরসেলফ, আরেকটা আছে সেটআপ উইথ হোস্টিং প্রোভাইডার। তাহলে এটা যেহেতু হোস্টিং প্রোভাইডার মানে অনলাইনে হোস্টিং করতে হবে, আমাদের ওগুলো দরকার নেই। আমার কি দরকার, এই যে ওয়ার্ডপ্রেস যেটা আছে এটা আমরা ম্যানুয়ালি কি ইনস্টল করব। তাহলে এখান থেকে এই যে ওয়ার্ডপ্রেস বর্তমান যে ওয়ার্ডপ্রেসের ভার্সনটা যদি দেখি, ও ডাউনলোড ওয়ার্ডপ্রেস 6.7.2 এই ভার্সনটা চলতেছে। তো এই যে ডাউনলোড ওয়ার্ডপ্রেস বাটনটা আছে এটাতে আমরা কি জাস্ট এটা ক্লিক করে দেব, ডাউনলোড ওয়ার্ডপ্রেস। তাহলে আমাদের কি আসলে এটা থ্যাঙ্কস ফর ডাউনলোড ওয়ার্ডপ্রেস। আচ্ছা, ক্লিক করলে অটোমেটিক কি ডাউনলোড শুরু হয়ে যাবে। তাহলে ডাউনলোড ওয়ার্ডপ্রেসে আমরা ক্লিক করে দেই যদি, তাহলে দেখেন আমাদের কি ওয়ার্ডপ্রেসটাও ডাউনলোড শুরু হয়ে যাবে। ওকে, এই যে আমরা জ্যাম সফটওয়্যার আর হচ্ছে ওয়ার্ডপ্রেসটাকে ডাউনলোড করলাম। এখন এই যে কোনো কিছু ডাউনলোড করলে এগুলো আমরা কোথায় পাবো? আমাদের ডাউনলোড ফোল্ডারে। হ্যাঁ, তাহলে এখান থেকে যাবো কোথায়? ডাউনলোড ফোল্ডারে। আচ্ছা, ডাউনলোড ফোল্ডারে আসছেন সবাই? ডাউনলোড ফোল্ডারে গিয়ে দেখেন ওয়ার্ডপ্রেস আর হচ্ছে একটা পাবেন হচ্ছে কি, তাহলে এখান থেকে এই যে ফাইল দুইটা পাইছি আমরা, একটা হচ্ছে কি আমাদের হচ্ছে জ্যাম ফাইল আর একটা হচ্ছে ওয়ার্ডপ্রেস। তাহলে প্রথমে আমরা কি করব, এই যে জ্যাম ফাইলটা যেটা আছে এটাকে আমরা কি ইনস্টল করে নেব। ইনস্টল করার জন্য আপনাদের যে জ্যাম ফাইলটা আছে ওটার উপরে ডাবল ক্লিক করে দেন। এভাবে ডাবল ক্লিক করার পরে আপনার কাছে পারমিশন যাচ্ছে, এখান থেকে কি ইয়েস আমরা ইনস্টল করতে যাচ্ছি জ্যাম ফাইলের উপরে। হ্যাঁ আমি বলতেছি, আসেন। ইয়েস দেওয়ার পরে যদি পাসওয়ার্ড চাই ওখানে লিখবেন অ্যাডমিন। অ্যাডমিন সবগুলো স্মল লেটারে লেখেন অ্যাডমিন। এই যারা আপনাদের করতেছেন না আচ্ছা করে ফেলেন, পরে আবার নেক্সট টাইম নালে এটা। আচ্ছা, এখান থেকে আছে যে নেক্সট, হ্যাঁ দিছেন পাসওয়ার্ড দিছেন, অ্যাডমিন পাসওয়ার্ডের নাম হচ্ছে অ্যাডমিন। আচ্ছা, এখান থেকে নেক্সট 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 করে ইনস্টল করে ফেলেন, আর কোনো কাজ নেই, শুধু নেক্সট নেক্সট নেক্সট। এটা ইনস্টল হবে কোথায়? সি ড্রাইভ। আচ্ছা, এইভাবে নেক্সট নেক্সট করে কি ইনস্টল করে ফেলে দেন সবাই। তাহলে জ্যাম আমাদের সবার ইনস্টল হয়ে গেছে, তাই না? এখন এই যে সফটওয়্যার আমরা ইনস্টল করলাম, একটা সফটওয়্যার ইনস্টল করলে আমরা ইনস্টল হয়েছে কিনা আমরা কিভাবে বুঝবো? তো বোঝার উপায় হচ্ছে কি, যদি আপনি এখানে যদি আসি আমরা, দেখেন জ্যামের কোনো আইকন আমরা এখানে দেখতে পাচ্ছি না, তাহলে কিভাবে আমি খুঁজে বার করবো? খুঁজে বার করার জন্য আপনাদের এই যে সার্চ বক্সে আছে, সার্চ বক্সে গিয়ে সার্চ দেন জ্যাম, XAMBB লিখে সার্চ দেন। এরপরে যদি এরকম দেখায় তার মানে আপনার কি ইনস্টল করা আছে, আর যদি এটা না থাকে তার মানে আপনার এটাতে কি ইনস্টল করা নাই। আর ইনস্টল করা থাকলে সবাই এটার মধ্যে একটু ক্লিক করে এর যে ড্যাশবোর্ডটা আছে এটা ওপেন করে নেন।
তো জ্যাম যাদের ইনস্টল হয়ে গেছে এখানে সার্চ দেন জ্যাম XAMPP সার্চ দিলে এরকম আসবে, এটার উপর ক্লিক করে দিলে কি এর যে ড্যাশবোর্ডটা আছে এটা ওপেন হয়ে যাবে। সবাই একটু ওপেন করে নেন খুব তাড়াতাড়ি। আর যাদের ওপেন আছে তাদেরকে তো আর কিছু করা লাগছে না। সবাই ওকে, এতটুকু যদি হয়ে যায় আমাদের। ওকে, এটা আসার পরে এখান থেকে আছে যে দেখেন অনেকগুলো জিনিস আছে, অ্যাপাচি আছে, মাইএসকিউএল আছে। এখন আমরা যদি আমাদের কম্পিউটারটাকে লোকাল সার্ভারে তৈরি করতে যাই, এখান থেকে আমাদের দুইটা জিনিসকে ওয়ার্ডপ্রেস নিয়ে যদি কাজ করতে যাই, আমার এখান থেকে দুইটা জিনিসকে অন স্টার্ট করে দিতে হবে। হ্যাঁ, একটা হচ্ছে কি অ্যাপাচি আর একটা হচ্ছে মাইএসকিউএল। আমাদের এখান থেকে আছে কি একটা আমাদের কম্পিউটারটাকে যদি লোকাল সার্ভারে করতে যায় তাহলে আমাদের এখান থেকে দুইটা, একটা হচ্ছে অ্যাপাচি সার্ভার অন করে নিতে হবে আর আমাদের একটা ডাটাবেস হিসেবে কি মাইএসকিউএল ডাটাবেসটাকে কি অন করে দিতে হবে। এর পাশে যদি দেখেন আপনাদের হচ্ছে কি স্টার্ট লেখা আছে, এই যে মাই অ্যাপাচি, এরপরে এখানে পাশে যদি লেখা আছে অ্যাকশনে এখানে লেখা আছে কি স্টার্ট। আমরা এই স্টার্টে অ্যাপাচির উপরে কি ক্লিক করে দেব। ক্লিক করে দিলে এটা যখন অন হয়ে যাবে এটা একটা কালার দেখবেন একটু গ্রিন কালার চলে আসে। এরপরে আছে মাইএসকিউএল, মাইএসকিউএল এর পাশেও দেখেন স্টার্ট বাটন আছে, এটার উপরে কি একটা ক্লিক করে দিই, তাহলে আমাদের এটা কি মাইএসকিউএলটাও অন হয়ে গেছে। তাহলে আমরা যদি এই জ্যাম সফটওয়্যারটাকে যদি আমরা ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করতে যাই, লোকাল সার্ভার হিসেবে এটাকে তৈরি করতে যাই, তাহলে জ্যাম সফটওয়্যার থেকে আমাকে এখান থেকে দুইটা অপশনকে ইনস্টল স্টার্ট করে দিতে হয়। সেটা হচ্ছে কি একটা আছে অ্যাপাচি আর একটা আছে মাইএসকিউএল। এখন যদি আমার একটা ব্রাউজারে যাই, যে কোনো একটা ব্রাউজারে আমরা যাব, ব্রাউজারে যাওয়ার পরে আমরা এখানে লিখবো একটা ইউআরএল হিসেবে লিখবো লোকাল হোস্ট। এখানে লিখবো কি লোকাল HOST লোকাল হোস্ট। এখন এই লোকাল হোস্ট লেখার পরে অনেকেই আছেন মাউসে এখানে ক্লিক করে দেন, এটা ক্লিক করা যাবে না। এই যে লোকাল হোস্ট পুরোটাই লেখার পরে কিবোর্ড থেকে এন্টারে প্রেস করতে হবে। লোকাল হোস্ট কিবোর্ড থেকে এন্টারে প্রেস করুন। লোকাল হোস্ট ওকে, তাহলে দেখেন এরকম যদি আসে তাহলে আমরা সাকসেসফুলি আমাদের এই কম্পিউটারটাকে একটা সার্ভারে তৈরি হয়ে গেছে। আমাদের এই যে কম্পিউটার আছে এটা একটা কি এখন সার্ভার হিসেবে কাজ করতেছে, কারণ লোকাল হোস্ট আমরা লোকাল একটা কি সার্ভার তৈরি করে ফেলছি। আচ্ছা, এখন আমাদের কম্পিউটারে দেখেন একটা সার্ভার হয়ে গেছে। এরপরে আমরা একটু যাব যে ফোল্ডারে আমাদের জ্যামটা ইনস্টল করছি কোথায় আমরা সবাই, সি ড্রাইভ। সি ড্রাইভে এখানে এই যে জ্যামটাকে একটু ওপেন করি, এর ফোল্ডারের ভিতরে কি কি আছে আমরা একটু দেখি। সবাই এই ফোল্ডারের ভিতরে আসে। এখানে যদি আসি দেখেন আমি যখন জ্যাম সফটওয়্যারটা ওপেন করছি এখানে অনেক কিছু একসাথে কি অ্যাড হয়ে গেছে। আচ্ছা, এখান থেকে একটা অপশন আছে পিএসপি মাই অ্যাডমিন। এখান থেকে যদি দেখেন পিএসপি মাই অ্যাডমিন নামের একটা কি ফোল্ডার আছে। তাহলে এই যে পিএসপি মাই অ্যাডমিন ফোল্ডারের ভিতরে যদি আমি আসি, এখানে দেখেন অনেকগুলো আছে কি ফাইল দেয়া আছে। একটু খেয়াল করেন সবাই, লোকাল হোস্ট, এরপরে আমরা যেটা আপনারা একটু দেখেন এদিকে দেখেন, ফার্স্টে আছে আমরা কি দিলাম লোকাল হোস্ট। লোকাল হোস্ট দেওয়ার সাথে এরকম একটা কি চলে আসছে। এখান থেকে আমরা যাবো কোথায়, পিএসপি মাই অ্যাডমিন। এই যে দেখেন পিএসপি মাই অ্যাডমিন, এখানে যদি ক্লিক করে দেই, আচ্ছা তাহলে দেখেন এখান থেকে আমাদের কি একটা ইন্টারফেস চলে আসছে। এটা হচ্ছে ডাটাবেসের ইন্টারফেস। আচ্ছা, এখন আসেন এটা আমরা জাস্ট দেখলাম পিএসপি মাই অ্যাডমিন দিলে কি হয়, আমাদের যে এই যে পিএসপি যে এসকিউএল যে সার্ভার আমাদের যে ডাটাবেসটা আছে এটা আমরা কি এখানে অন করতে পারি। তাহলে এই যে এখন আসলে আমাদের কি করতে হবে, এই যে আমরা লোকাল একটা সার্ভার তৈরি করে ফেললাম, এখন আছে কি আমাকে এই লোকাল সার্ভারে আমাকে কি ওয়ার্ডপ্রেসটাকে সেটআপ করে নিতে হবে। এখন ওয়ার্ডপ্রেসটা আমরা কোথায় সেটআপ করব? আচ্ছা, এখান থেকে আমরা যাব আছে কি এই যে জ্যাম যে ফোল্ডারটা আছে এখান থেকে এখানে সবাই আসে। আসার পরে একটা ফোল্ডার আছে দেখেন htdocs নামের একটা কি ফোল্ডার দেয়া আছে। htdocs
সি ড্রাইভে যাবো, এরপরে আছে কি জ্যাম সফটওয়্যারটা ওপেন করলে এখানে একটা সফটওয়্যার পাবো আমরা htdocs নামের একটা কি ফোল্ডার পাবো। htdocs এই ফোল্ডারটা সবাই একটু কি ওপেন করে নেবে htdocs এখানে একটা কি ওপেন করে নেবে। আচ্ছা এখানে দেখেন অনেকগুলো পিএসপি ফাইল আছে, এই যে index.php। আমরা যখন এখানে রান করতেছি, ফার্স্টে যখন আমরা এই যে লোকাল হোস্ট লিখে এন্টার দিচ্ছি, সাথে সাথে আমাদের এই যে পিএসপি ফাইলটা আছে index.php এই ফাইলটা রান হচ্ছে। তাহলে যখনই আমরা কি ব্রাউজারে কোথাও গিয়ে এই যে স্যাম সফটওয়্যার এখান থেকে অ্যাপাচি আর মাইএসকিউএল যখন আমরা এন্টার দিয়ে লোকাল হোস্টটাকে দিচ্ছি, সাথে সাথে কি হচ্ছে, তো যখনই আমরা কি এখান থেকে লোকাল হোস্ট দিয়ে রান করতেছি, সাথে সাথে আমার কোন ফাইলটা অন হচ্ছে, আমাদের এই যে htdocs এর মধ্যে index.php যেটা আছে এটা রান, এটা আমরা ব্রাউজারে কি দেখতে পাচ্ছি, এই যে ফাইলটা দেখতেছেন এটা মূলত কোনটা ফাইল, htdocs এর মধ্যে এই যে index.php যে ফাইলটা আছে এটা। ওকে, এতটুকু আছে যে বাই ডিফল্ট লোকাল হোস্ট যখন আমরা রান করতেছি এটা দেখাচ্ছে। এখন আমাদের কি করতে হবে, একটা ওয়ার্ডপ্রেস এর জন্য আমরা কি করব, এখানে একটা ফোল্ডার তৈরি করব। ওয়ার্ডপ্রেস এর জন্য কি করব, আলাদা একটা কি ফোল্ডার তৈরি করে নেব, একটা নাম দিতে পারে। তাহলে নিউ ফোল্ডার, এখানে জাস্ট এসে htdocs এর ভিতরে কি আমরা একটা ফোল্ডার তৈরি করে নেব, নিউ ফোল্ডার। আচ্ছা ফোল্ডারের নাম এখন আপনি ওয়েবসাইটের নাম যে কোনো একটা কি আমরা দিতে পারি ফোল্ডারের নাম, ধরেন আমরা এখানে দিলাম কি abc, আমরা বোঝার জন্য যে কোনো একটা নাম দিতে দেব। htdocs যে ফোল্ডারটা আছে এখানে এসে একটা কি নতুন ফোল্ডার তৈরি করে নিলাম, সেটা হচ্ছে কি abc। কি তৈরি করছেন সবাই? ওকে, তাহলে এখান থেকে তিনটা কাজ করলাম, জ্যাম আমরা ইনস্টল করলাম, এটা আমাদের একবারই করতে হবে, নেক্সট টাইম আর কি করার প্রয়োজন নেই। এরপরে সি ড্রাইভে আমার ওই যখন ইনস্টল করছি, তাহলে জ্যাম নামে সি ড্রাইভে একটা কি ফোল্ডার তৈরি হয়ে যায় অটোমেটিক। এই ফোল্ডারের ভিতরে একটা ফোল্ডার আছে, সেটার নাম হচ্ছে কি htdocs। এখানে গিয়ে কি করব, আমরা ক্রিয়েট একটা ফোল্ডার তৈরি করব, প্রজেক্ট ফোল্ডার। আচ্ছা এই যে ফোল্ডারটা তৈরি করলাম, এই ফোল্ডারের ভিতরে কি ওয়ার্ডপ্রেসটাকে আমাকে এখানে কি সেটআপ করে দিতে হবে। ওয়ার্ডপ্রেসটাকে কি এই ফোল্ডারের ভিতরে সেটআপ ওয়ার্ডপ্রেস ইন প্রজেক্ট ফোল্ডার। ওকে, এটা হচ্ছে আমাদের কি 4 নম্বর স্টেপ। এগুলো স্টেপগুলো একটু মনে রাখবেন, নেক্সট টাইম যখন আমরা আরেকটা প্রজেক্ট করতে যাব সেম জিনিসগুলো কিন্তু আপনাদের করতে হবে। তাহলে আমাদের এটা একবারই করে নিছি, এটা আর করতে হচ্ছে না। তাহলে আমাকে বারবার কি করতে হবে, প্রত্যেকটা ফোল্ডারের জন্য প্রজেক্ট ফোল্ডারের জন্য কি একটা করে ফোল্ডার তৈরি করতে হবে, কোথায় htdocs এর ভিতরে। এরপরে সেটআপ ওয়ার্ডপ্রেস, এই যে প্রজেক্ট ফোল্ডারটা আমরা তৈরি করব সেই প্রজেক্ট ফোল্ডারের ভিতরে কি করতে হবে, ওয়ার্ডপ্রেসটাকে সেটআপ করতে হবে। ওকে, তাহলে এখানে হচ্ছে htdocs এর ভিতরে আমরা abc নামের একটা ফোল্ডার তৈরি করে নিলাম, প্রজেক্ট ফোল্ডার। এখন এটাকে ওপেন করে আমরা যে ওয়ার্ডপ্রেসটা আছে ওয়ার্ডপ্রেসটাকে কি এখানে নিয়ে আসতে হবে। তাহলে ওয়ার্ডপ্রেস আমরা কোথায় আছে, ডাউনলোড ফোল্ডার থেকে কপি করে ওয়ার্ডপ্রেস এই যে জিপ ফাইলটা আছে কপি করে আমরা আমাদের যে প্রজেক্ট ফোল্ডার আছে এখানে এসে কি পেস্ট করে দেব। ওয়ার্ডপ্রেস যে ফাইলটা আছে এই যে abc নামে আমরা প্রজেক্ট ফোল্ডার তৈরি করছি, এর ভিতরে এসে আমাকে কি করতে হবে, এটা পেস্ট করে দিতে হবে। রাখলাম। এখন এটা হচ্ছে জিপ ফাইল, তাহলে কি এগুলোকে আনজিপ করে নেব, এখানে রেখে কি আনজিপ করে স্ট্রাক ফাইল। আচ্ছা এই যে ওয়ার্ডপ্রেস স্ট্রাক করার পরে আমরা যে ফাইলগুলো পাচ্ছি এই ফাইলগুলোকে সরাসরি এখানে কপি করে প্রজেক্ট ফোল্ডারের ভিতরে রেখে দিতে হবে। এই যে প্রজেক্ট ফোল্ডারটা আছে আমাদের এখানে, এর ভিতরে কি আমি পেস্ট করে দিচ্ছি। ওকে, এটুকু সবাই করে ফেলে না। আপনাদের ওয়ার্ডপ্রেস যে জিপ ফাইলটা আছে এটাকে কি আনজিপ করে এর ভিতরে কি যে ফাইলগুলো আছে আপনাদের প্রজেক্ট ফোল্ডারে এনে কি পেস্ট করে দেব। এই যে ওয়ার্ডপ্রেস ফাইলটা আছে এটাকে কি আনজিপ করে নেন, রাইট ক্লিক করে এখানে কি আনজিপ স্ট্রাক হেয়ার করে দেন, স্ট্রাক হেয়ার। সবাই করেন এটা, জিপ ফাইলকে আনজিপ করে দেন। আচ্ছা আনজিপ করার সাথে সাথে আমরা কি ওয়ার্ডপ্রেস নামের একটা ফোল্ডার পেয়ে যাব।
সবাই আনজিপ করেন। আমরা কি করছি, htdocs এর ভিতরে একটা ফোল্ডার তৈরি করছি, সেটার নাম দিছি কি এবিসি। এখন এই যে এবিসি নামের যে ফোল্ডারটা আছে এর ভিতরে কি করছি, ওয়ার্ডপ্রেস এর যে ফাইলগুলো আছে, ওয়ার্ডপ্রেস এর সেটআপ ওয়ার্ডপ্রেস ইন প্রজেক্ট ফোল্ডার, সেটআপ বলতে এখানে কি বোঝাচ্ছি, ওয়ার্ডপ্রেস এর যে ফাইলগুলো আছে, এই যে একটা ওয়ার্ডপ্রেস জিপ ফাইল, এটাকে আনজিপ করার পরে এটাকে এই ফোল্ডারটাকে কি ওপেন করেন। ওপেন করার পরে এই যে আমরা ফোল্ডারগুলো আর ফাইলগুলো পাচ্ছি সবগুলোকে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করেন, অথবা কি হচ্ছে কি এইভাবে টেনে ধরে সিলেক্ট করতে পারেন। কন্ট্রোল এ দিয়ে সবগুলোকে কি কপি করে নেন, কন্ট্রোল সি। ফোল্ডার ওপেন করার পরে যে ফোল্ডার আর ফাইলগুলো পাচ্ছি এগুলোকে আমরা কি কপি করব। দেন হচ্ছে কি আমাদের যে এবিসি নামে যে ফোল্ডারটা তৈরি করছি ওই ফোল্ডারের ভিতরে আসে কি এগুলোকে পেস্ট করে দেব। ওকে, এতটুকু যদি করে থাকি, এরপরে আসেন এখন এই যে আমরা ওয়ার্ডপ্রেসটাকে এখানে সেটআপ করলাম, এটাকে আমরা দেখবো কিভাবে। হ্যাঁ, ওয়ার্ডপ্রেসটাকে এখানে যে আমরা রাখলাম এটাকে আমরা আউটপুটে দেখবো কিভাবে। এই যে একটা ওয়ার্ডপ্রেস তৈরি করলাম আমরা, index.php ফাইলও আমাদের আছে, এটাকে দেখবো কিভাবে। আচ্ছা, আমরা যদি এখানে আসি তাহলে এখান থেকে হচ্ছে কি লোকাল হোস্ট, এরপরে আমরা দেখতেছি কি স্ল্যাশ ড্যাশবোর্ড। ড্যাশবোর্ড দিলে যদি ড্যাশবোর্ড দেখতে পাই তাহলে আমাদের এখানে যদি খেয়াল করি পিএসপি একটু আপনারা বোঝার ট্রাই করেন, তাহলে আপনাদের দেওয়া লাগবে না, এখানে শুধু আমি বলে দিচ্ছি আপনারা দেখেন। আচ্ছা, যেমন htdocs এর মধ্যে আমি যখন সরাসরি লোকাল হোস্ট দিচ্ছি তখন কোনটা রান হচ্ছে, পিএসপি এই ফাইলটা। এবং এরপরে দেখেন যখন আরেকটা ফোল্ডারে আমি যেতে যাচ্ছি তখন এখানে ইউআরএল এর মধ্যে কি করা লাগতেছে দেখেন তো, এরপরে আমাকে কি স্ল্যাশ ওই ফোল্ডারের নাম দিতে হচ্ছে, তাই না? এখানে দেখেন এর সাথে আছে কি ড্যাশবোর্ড নামের একটা ফোল্ডার আছে, আমি যখন স্ল্যাশ ড্যাশবোর্ড দিচ্ছি সাথে সাথে কি এই ড্যাশবোর্ডের ভিতরে যা আছে এটা রান হচ্ছে। এখন যদি আমরা এটাকে এখান থেকে যদি এই যে ফোল্ডারটা আমরা এবিসি তৈরি করলাম এটাকে যদি দেখতে চাই তাহলে ওই ড্যাশবোর্ডের পরিবর্তে এবিসি দিলে আমাদের দেখা যাবে না। ওকে, আসে তাহলে আমরা যদি যে ফোল্ডারটা htdocs এর ভিতরে যদি ফোল্ডারটা তৈরি করছি ওই ফোল্ডারের নাম লোকাল হোস্ট, আমাদের ফোল্ডারের নাম কি এবিসি। বুঝতে পারছেন কি বলছি, লোকাল হোস্ট এবিসি, এরপরে এন্টার দেব লোকাল হোস্ট স্ল্যাশ এবিসি। যদি আমি দেখেন এখনই যখন আমি লোকাল হোস্ট স্ল্যাশ এবিসি দিচ্ছি সাথে সাথে আমাকে বলতেছে কি আপনি ওয়ার্ডপ্রেসটাকে কি সেটআপ করেন। ওকে, এখন সেটআপ করে এখানে কি যাচ্ছে, প্রথমেই যাচ্ছে কি ওয়ার্ডপ্রেস সেটআপ করার জন্য আমরা ভাষা যাচ্ছে, আপনার কোন ভাষায় এটাকে কি সেটআপ করেন। আমাদের সবসময় কি ইংলিশ আছে এটাই থাকবে। আমরা এখান থেকে কোথায় যাব, কন্টিনিউ। ওকে, এরপরে কিছু কাজ বলতেছে দেখেন, এটা একটু নোট করেন। লোকাল হোস্ট স্ল্যাশ এবিসি নামে ফোল্ডার দিলাম, এরপর ইংলিশ আসলো, এটাকে আমরা কি কন্টিনিউ করে দিলাম। আপনারা আগে দেখেন, পরে করে সময় দেবো। এরপর আছে এখানে কিছু বলতেছে ওরা, আমরা একটু পড়ি চলেন। ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস, আপনাকে ওয়ার্ডপ্রেসে স্বাগতম জানাচ্ছে। আপনি যদি স্টার্ট করতে চান, বিফোর স্টার্টিং আপনি ওয়ার্ডপ্রেস ইনস্টল করার আগে কি কি করতে হবে, ওরা আপনাকে কিছু চারটে জিনিস করে নিতে হবে। কি কি কাজ একটু নোট দেখি। প্রথমে আমার লাগবে কি ডাটাবেস নেম, এরপরে লাগবে কি ডাটাবেসের ইউজার নেম, এরপরে ডাটাবেস পাসওয়ার্ড, ডাটাবেস হোস্ট। কি কথাটা বুঝতে পারছি? তাহলে এখান থেকে আপনাকে বলতেছে চারটা জিনিস আপনাকে তৈরি করে নিতে হবে। তাহলে আপনার কি কি লাগবে, এখন ডাটাবেস, একটা ডাটাবেস তৈরি করতে হবে, ডাটাবেসের কি ইউজার নেম লাগবে, আর ডাটাবেসের পাসওয়ার্ড লাগবে, এরপরে আছে কি ডাটাবেসের হোস্ট। আমরা এগুলোকে কপি করলাম, কপি করে আমি একটা জায়গায় রেখে দিলাম। হ্যাঁ, একটা একটা করে দেখতেছি। প্রথমে আমার লাগবে কি একটা ডাটাবেস নাম, তাহলে আমাদেরকে এখন কি করতে হবে, একটা ডাটাবেস তৈরি করতে হবে। তাহলে এখন ফার্স্টে এই স্টেপের পর 5 নম্বর স্টেপ আমাদের কি ক্রিয়েট এ ডাটাবেস, ক্রিয়েট এ ডাটাবেস। কথা এতটুকু আমাদের এখন আছে কি, এখন আমাদের কি বলতেছে ওয়ার্ডপ্রেস যদি আপনি সেটআপ করতে চান আপনাকে এই চারটে জিনিস লাগবে। তাহলে আপনাকে এখন আছে কি ডাটাবেস তৈরি করতে হবে। এখন ডাটাবেস আমরা কোথা থেকে তৈরি করব, ওকে, ডাটাবেস তৈরি করার জন্য আমরা ওই যে একটু আগে দেখলাম ডাটাবেস ফাইল ওপেন করতে হবে। আমাদের ডাটাবেসে যাওয়ার জন্য কি করতে হবে, লোকাল হোস্ট স্ল্যাশ পিএসপি মাইঅ্যাডমিন, লোকাল হোস্ট পিএসপি মাইঅ্যাডমিন, অথবা শুধু লোকাল হোস্ট যদি দেন তারপরে আমরা এখানে দেখতে পারবো কি লোকাল হোস্ট, এরপর আছে কি আরে গুগলে লাগে
ওকে, লোকাল হোস্টে এখানে যদি আসি আমরা, এখান থেকে আমরা যেতে যাবো কোথায়, পিএসপি মাই অ্যাডমিন, ডাটাবেস তৈরি করার জন্য যাবো কোথায়, পিএসপি মাই অ্যাডমিন। আমাদের অ্যাডমিন প্যানেলে যেতে হবে। আচ্ছা, তাহলে ফার্স্ট কাজ ডাটাবেস ক্রিয়েট করতে হলে কোথায় যেতে হবে, পিএসপি মাই অ্যাডমিন, এখানে আমরা ক্লিক করে দেব। অথবা সরাসরি একভাবে লিখতে পারেন লোকাল হোস্ট পিএসপি মাই অ্যাডমিন, এটা যদি লেখেন তাহলে আপনাকে কি এখানে নিয়ে আসবে। আচ্ছা, এখান থেকে যদি আমরা আসি, একটা ইন্টারফেস আছে, এখান থেকে খেয়াল করেন এখানে একটা অপশন আছে কি ডাটাবেস, তাহলে এখানে লেখা আছে কি ডাটাবেস, আমরা এই ডাটাবেসে ক্লিক করব। আচ্ছা, ডাটাবেসে ক্লিক করার পরে এখানে বলতেছে ক্রিয়েট এ ডাটাবেস নেম, এখানে এসে আপনাকে একটা কি ডাটাবেসের নাম দিতে হবে, ডাটাবেসের একটা কি নাম দিতে হবে। এখন আমরা নাম দিচ্ছি, যে কোনো নাম দিতে পারেন, আমরা প্রজেক্ট ফোল্ডারের অনুযায়ী কি নামটা দেবো সবসময়, তাহলে মনে থাকবে আমার এই প্রজেক্টের জন্য এই ডাটাবেসটা তৈরি করছি। ওকে, এরপর হচ্ছে এবিসি, যেহেতু ওখানে এবিসিসি ডেমো এটা দিচ্ছে, পরে আমরা এগুলোকে চেঞ্জ করবো অন্য নাম। তাহলে এখানে আমরা দিচ্ছি কি ডাটাবেসের নাম দিচ্ছি কি এবিসি দিয়ে, এখানে দেখেন একটা অপশন আছে ক্রিয়েট, তাহলে আমরা কি করলাম পিএসপি মাই অ্যাডমিন দিয়ে এখানে আসলাম, আসার পরে এই ডাটাবেসে ক্লিক করে জাস্ট একটা কি ডাটাবেসের নাম দিলাম, এরপরে বললাম কি ক্রিয়েট। যদি ক্রিয়েট করার সাথে সাথে আমাদের যদি ডাটাবেসটা ক্রিয়েট হয়ে যায়, সাথে সাথে ওই যে ডাটাবেসটা তৈরি হয়েছে আমরা এখানে কি এটা দেখতে পাবো। এই যে এখানে যদি আসি, তাহলে এখান থেকে দেখেন এই যে এবিসি নামের আমাকে কি একটা ডাটাবেস দেখাচ্ছে। আচ্ছা, তাহলে আমাদের কি একটা ডাটাবেস এবিসি নামের আমাদের কি একটা ডাটাবেস তৈরি করা শেষ। আচ্ছা, ডাটাবেস আমাদের হয়ে গেল। তাহলে এরা যে যে জিনিসগুলো বলতেছে আমাদের কি ডাটাবেস তৈরি করা হয়ে গেছে। তাহলে এখন এখান থেকে যাব কোথায়, লেটস গো, পরের অপশনে যাব, লেটস গো। ওকে, এখন হচ্ছে কি ডাটাবেসের নাম, তাহলে আমরা ডাটাবেসের নাম কি দিয়ে তৈরি করলাম একটু আগে, ডাটাবেসের নাম কি দিছি এবিসি। এখানে যদি দেখেন আমাদের ডাটাবেস তৈরি করছি কি নামে এবিসি, তাহলে এখানে চাচ্ছে কি ডাটাবেস নেম চাচ্ছে, তাহলে এই যে ডাটাবেসটা আছে ডাটাবেসের নামটাকে এখানে দিয়ে দিলাম। দেন ইউজার নেম আমরা এখানে সবসময় রাখবো কি রুট, ইউজার নেম থাকবে কি রুট। অলওয়েজ ডাটাবেসের ইউজার নেম যদি লোকাল হোস্টে আমরা কাজ করি, ইউজার নেম থাকবে কি রুট। তাহলে এখানে আমি নোট করে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য, ডাটাবেস নেম এটা হচ্ছে কি ডাটাবেস নেম লিখতে হবে, আর এই যে ডাটাবেস ইউজার নেম আছে এটা সব সময় হবে কি রুট। তাহলে দুইটা জিনিস গেল, পাসওয়ার্ড আমরা সব সময় কি ফাঁকা রাখে দেবো, পাসওয়ার্ড থাকবে কি ফাঁকা। আর এখানে যদি আসি পাসওয়ার্ড যেটা আছে এটাকে আমরা কি উঠাই দেবো, তাহলে পাসওয়ার্ড কি করব আমরা, পাসওয়ার্ডটাকে কি এমটি করে দেবো। এমটি, হ্যাঁ, পাসওয়ার্ডটাকে আমরা জাস্ট কি ফাঁকা করে দেব। এরপরে আসেন এই যে হোস্ট কোনটা হবে, লোকাল হোস্ট, আমরা যেহেতু লোকাল হোস্টে কাজ করতেছি এটাই থাকবে। তাহলে পরে ডাটাবেসের নাম হচ্ছে কি এবিসি, বাকি ইউজার নেম হবে কি রুট, পাসওয়ার্ড হবে কি ফাঁকা, এরপরে আছে লোকাল হোস্ট যেটা আছে এটাই থাকবে। এরপরে বলতেছে টেবিল প্রিফিক্স ডাব্লিউপি, এটা ডাব্লিউপি ওয়ার্ডপ্রেসে থাকুক, এটা আমাদের চেঞ্জ করার কোনো কাজ নেই। তাহলে এখান থেকে আছে কি এটা যদি দেওয়ার পরে ডাটাবেস নাম দেওয়ার পরে আমরা করে দেবো কি সাবমিট যদি হয়ে যায়, আমাকে এখন বলতেছি অনলাইন সবকিছু ঠিকঠাক আছে, এখন আপনাকে কি করতে হবে রান ইনস্টলেশন, ওয়ার্ডপ্রেসটাকে কি ইনস্টল করে ফেলা। তাহলে আমাদের এরপর আছে কি রান ইনস্টলেশন করে। তাহলে দেখেন আমাদের কি সাকসেসফুলি এটা কি হয়ে গেছে। তাহলে এখানে দেখাচ্ছে কি সাকসেসফুল ওয়ার্ডপ্রেস হ্যাজ বিন ইনস্টল, আপনার ওয়ার্ডপ্রেস ঠিকঠাক মতন কি ইনস্টল হয়ে গেছে। এখন আপনাকে কি করতে হবে, এই যে আপনি অ্যাডমিন নাম দিয়েছেন, পাসওয়ার্ড ইউজার নেম আর পাসওয়ার্ড, ওই পাসওয়ার্ড দিয়ে আপনাকে কি লগ ইন করতে হবে। ওকে, তাহলে এরপরে কাজ হচ্ছে কি আমাদের লগ ইন করা, লগ ইনে ক্লিক করে দিলাম। তাহলে আমাদের অ্যাডমিন পাসওয়ার্ড ছিল কি অ্যাডমিন, পাসওয়ার্ডও ছিল কি ইউজার নেম অ্যাডমিন ছিল, পাসওয়ার্ড আমরা দিছি কি অ্যাডমিন। তাহলে এখন যদি আমরা লগ ইন করি, তাহলে আমাদের ওয়েবসাইটে যে ড্যাশবোর্ড আছে, ওয়ার্ডপ্রেসে যে ড্যাশবোর্ড আছে আমরা ওটা দেখতে পাবো। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের সাকসেসফুলি আমাদের ওয়ার্ডপ্রেসের কি এটা একটা ড্যাশবোর্ড আমরা পেয়ে গেছি।
এখন এই ড্যাশবোর্ডে কি আছে না আছে এগুলো নেক্সট ক্লাসে আলোচনা করব। এতটুকু আপনাদের হয় নাই কার কে কোথায় আটকে আছেন আমাকে যাদের হয়ে গেছে আমি একটা তৈরি করে দেখালাম আপনাদের। এখন হচ্ছে আপনারা নিজে নিজে একটা কি তৈরি করবেন। কিভাবে আমি বলে দিচ্ছি, স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি। প্রথমে আমাকে যেতে কি করতে হবে, সর্বপ্রথম এই যে জ্যাম যেটা আছে এটাকে ওপেন করে নিতে হবে। অলরেডি আপনাদের সবারই ওপেন করা আছে, তাহলে এটা আর করা লাগতেছে না, একটা কাজ শেষ। 2 নম্বর কাজ কি, জ্যাম ফোল্ডারে গিয়ে htdocs ফোল্ডার থেকে আপনাকে কি একটা প্রজেক্টের ফোল্ডারের নাম দিতে হবে। তাহলে নেক্সট প্রজেক্টের জন্য আপনি একটা নাম দিয়ে দেন। জ্যাম ফোল্ডারে htdocs এর ভিতরে কি আমরা একটা তৈরি করলাম abc নামে, আপনি কি xyz নামের কি আরেকটা ফোল্ডার তৈরি করেন, ফোল্ডার xyz নামের কি একটা ফোল্ডার তৈরি করেন। আপনি এটা করেন, এটা আপনারা নিজে নিজে করেন, সবাইকে করতে হবে, নাহলে কিন্তু ছুটি দেবো না বললাম, বুঝলেন? আপনার করা লাগবে, আপনি একটু দেখেন, ওনার সাথে শেয়ার করেন, করতে না নোট করে নিছেন এগুলো কিভাবে কি করলাম, করতে পারবেন? দেখুনি কালকে কত শিখছে। ওকে, এতটুকু করছেন, নেক্সট খুব তাড়াতাড়ি করবেন আমার সাথে সাথে। ওকে, তাহলে প্রত্যেকদিন কাজ কি, নতুন যখন একটা আপনি প্রজেক্ট তৈরি করবেন আপনাকে কি করতে হবে, htdocs এ এসে একটা কি প্রজেক্ট ফোল্ডার তৈরি করতে হবে। প্রত্যেকটা প্রজেক্টের জন্য কি আলাদা আলাদা ফোল্ডার। এখন কি করতে হবে, এই যে xyz নামের ফোল্ডার তৈরি করলেন, এর ভিতরে কি করতে হবে, ওয়ার্ডপ্রেস কে আনতে হবে। তাহলে ওয়ার্ডপ্রেস আমাদের কি ডাউনলোড করা আছে, ওই ফাইলগুলোকে কি কপি করেন, কপি করে xyz ফোল্ডারটা আছে এর ভিতরে কি পেস্ট করে দেন। আর বাকি কাজগুলো পরের বার সেম। আপনাকে কি করতে হবে, লোকাল হোস্ট xyz দেন, তাহলে ব্রাউজারে গিয়ে কি যদি পেস্ট করা হয় থাকে xyz, এরপরে এখানে আছে কি ওয়ার্ডপ্রেসের যে ফাইলগুলো আছে এগুলো আমরা পেস্ট করে দেব। সেম একই কাজ বারবার, নতুন প্রজেক্ট করতে গেলে আপনাকে কি এই কাজগুলো করতে হবে। একবার করে নিছেন না?